في أكبر الكتب. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংওয়েজ প্রাইম। আমি প্রবেশ আর আপনারা দেখছেন সিটি টক। সিটি টক্সে ফিল্ম রিভিউ নিয়ে আজকে চলে আসলাম। আর অনেকদিন বাদে একটি রিভিউতে, মানে একটি এপিসোডসে বা ওয়েবিসোডসে আমি 3টে ফিল্মের রিভিউ করব। না, 3টে না, এর সঙ্গে আরেকটা বোনাস আর একটা ফিল্ম রয়েছে। কোন ফিল্ম? সেটা হচ্ছে একটি হিন্দি, যদিও এটি সাউথ ইন্ডিয়ান ফিল্ম, যেটাকে ডাব করা হয় এবং প্যান ইন্ডিয়াতে রিলিজ করে। মারাত্মকভাবে গানগুলো দারুণ ছিল এবং ফিল্ম লাইনটাও বা স্টোরি লাইনটাও ডিফারেন্ট ছিল, সেটা নিয়ে কথা বলবো। আর আছে একটি বাংলা ফিল্ম, যেটি ঋত্বিক চক্রবর্তী অভিনয় করেছে এবং তার সঙ্গে ছিল পঙ্কজ মিশ্রা। ধরে ফেলেছেন নিশ্চয়ই, কী বলুন তো? হ্যাঁ, অফকোর্স ফেরার কথা বলছি। আরেকটা ইংলিশ নস্টালজিক, ছোটোবেলাটা আমাদের কেটেছিল তাকে নিয়েই। আমার ছোটোবেলাটা কিন্তু কেটেছিল এই একটি ফিল্ম না, একটা চরিত্র, একটা কাল্পনিক চরিত্র, যেটা হচ্ছে আমাদের পৃথিবীর বাইরে তার বাসস্থান। হি-ম্যান দ্য মাস্টার অফ দ্য ইউনিভার্স। এইটি আগেও একবার বেরোয়, কিন্তু এটিকে আমি অন্যভাবে দেখলাম গ্লোবে, চিরাচরিত গ্লোব, যেটা এখন এসএসআর গ্লোব হয়েছে সেখানে। আরেকটা ফিল্ম, সেটা হচ্ছে অনেকটা প্যারানর্মাল বলবো না, একটু অনেকটা সাইকোলজিক্যাল বেসড বলা যেতে পারে, সেটা হচ্ছে অবসেশন। এটি বোনাস। তো চলুন শুরু করা যাক, আর দেরি না করে আজকে ফিল্ম রিভিউর পর্ব। সো বন্ধুরা, জাস্ট কালকে রিলিজ হয়েছিল, অর্থাৎ 5ই জুন রিলিজ হলো পেদ্দি। যিনি বানিয়েছেন তার নাম হচ্ছে বুচি বাবু সানা। এআর রহমানের মিউজিক আর সাউথ ইন্ডিয়ান সিনেমাটোগ্রাফির মধ্যে যে ঝলকগুলো পাই, যে টোন এখানে দেখানো হচ্ছে, সেটা। গল্পটা শুরু হচ্ছে খেলাকে কেন্দ্র করো, কিন্তু খেলা নয়। এই গল্পের ভেতর যে ন্যারেটিভসটা আছে, সেটা হচ্ছে সাধারণ মানুষের ন্যারেটিভস, একটা স্ট্রাগলের ন্যারেটিভ। যে ন্যারেটিভসটা হঠাৎ একটা অন্যদিকে মোড় নেয়। সামহাও যদি এই ফিল্মটাকে আপনারা দেখেন, মনে হবে যেন এটি জাস্ট খেলা নেই, কিন্তু খেলা নয়, একটি স্ট্রাগল। এখানে আমাদের দেশে এরকম এমন জায়গা রয়েছে, যেটা আমিও নিজে ফিল করেছিলাম যখন আমি আমার ব্যাংকিং সার্ভিসে ছিলাম না। এমন জায়গাতে আমার পোস্টিং হয়, যে পোস্টিংয়ে আমি দেখেছিলাম যে তারা, সেখানকার মানুষরা কীভাবে বেঁচে থাকে। শহরতলিতে বা আরবান সিটিতে আমরা কিছুই বুঝতে পারি না। বড় কথা হয়তো বলা যেতে পারে এসি রুমে বসে, এবং আমি যে এই ফিল্মটা শ্যুট করছি সেটাও হয়তো এসি মধ্যে, কিন্তু এইটিকে প্রতিকূলতার মধ্যে দিয়ে একটি জায়গা থেকে যখন একজন মানে স্পোর্টসম্যান বলুন, একজন মানে এস্টাবলিশড হয় সকলের কাছে, তখন তার অন্যরকম হয়। কিন্তু এই গল্পটার ন্যারেটিভসটা আমার এটা ভালো লেগেছিল না, যখন যিনি প্রোটাগনিস্ট, অর্থাৎ এই পেদ্দি একজনের নাম, এবং গল্পটা শুরু হচ্ছিল একটু অন্যরকম করে। আমি সেটা থেকে পরে আসবো, কিন্তু যেটা আমি বলতে চাইছি, যে ক্লাইম্যাক্সে যখন ও বলে দিল যে একজন কত কষ্ট করে ও একটা জায়গায় গেল, কেন গেল? তার একটা ছোট্ট গ্রামকে পরিচিতি দেওয়ার জন্য। ইন্ডিয়াতে এরকম অনেক গ্রাম আছে যেখানে এখনও পর্যন্ত ঠিক মতন করে আরবানাইজেশন হয়নি। আরবানাইজেশন ছেড়ে দিন, এরকম অনেক জায়গা রয়েছে যেখানে আলোটাও হয়তো ঠিকঠাক মতন পড়েনি। সেরকমকে একটা বেস করে এটাকে অনেকটা ওই ফ্যান্টাসি বা স্যাটারের অঙ্গকে দেখিয়েছে, একটা কাল্পনিক গ্রামকে দেখিয়ে এই ফিল্মটাকে বোনা হয়েছে। কিন্তু মোদ্দা কথা এটা হচ্ছে, একই আমাদের ইউনিয়ন
মানে ইন্ডিয়াতে থাকা সত্ত্বেও, একই দেশে সত্তা থাকেও তাদেরকে একটা অন্য জগতের লোক বলা হয়। একটা টোটালটাই একটা ফ্যান্টাসি বা স্যাটার রূপে দেখানো হলেও কিন্তু এটা সত্যি। সেখান থেকে যখন একজন 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 স্ট্যাবলিশড কত কষ্ট করে পৌঁছয় এবং তারপর সে বলে যে আমার মেডেল বা গোল্ড দরকার নেই, আমার দরকার আমার বেসিক নিডস। একটা গ্রামের যে বেসিক নিডসটা আছে সেই নিডসটা যদি ফুলফিল হয়, একটা ট্রেন, একটা প্রপার রাস্তা, এই একটা সোশ্যাল মেসেজ মারাত্মক ছিল, যেটাকে মানে নাড়িয়ে দেয় ভেতর থেকে। যখন ও বলছে ক্যামেরার মুভমেন্ট এবং তাকে ধরে রাখা, ফিল্মের মধ্যে বাণিজ্যিক যেসব দৃশ্য থাকে সেগুলোকে দেখিয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা যে গল্প, একটা যে ন্যারেটিভ আছে সেটা প্রুভ করেছে এই ফিল্মটা। অসাধারণ গল্প। একটু শুনবেন নাকি? তাহলে শুনুন। পেদ্দির কিছু একটু আমি কাট শর্ট করে বলে দেবো যতটা বলা যেতে পারে। গল্পটা শুরু হয়েছিল, কিছু মানুষ অনেক ফান্ডিং দিচ্ছে স্পোর্টসকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সো দিস ইজ আ অবজেক্টিভ। কনফ্লিক্টটা কী হচ্ছে? কনফ্লিক্টটা এটাই হচ্ছে যে এত পয়সা খরচা করার পরে প্রপার অলিম্পিকে মেডেল পাওয়া যাচ্ছে না এবং পেলেও খুব কম। একটা বোর্ড মিটিংয়ের মধ্যে বোমান ইরানি ছিলেন, যিনি খুব খোঁজার দায়িত্ব আছে যে একটা প্রপার ওয়েতে কী করে ভারতের এরকম স্পোর্টস ডিফারেন্ট যেখানে ফান্ডিংগুলো হয় যেসব একাডেমিতে, সেখান থেকে স্পোর্টসম্যানকে তৈরি করা এবং অলিম্পিক জেতা, অর্থাৎ ইন্ডিয়ার নামটা যাবে। ওর খুঁজতে খুঁজতে হঠাৎই একজনের সঙ্গে দেখা হয়। এটা কলকাতা থেকে ভাইজাগ যাওয়ার পথে উনি ট্রাভেল করছিলেন এবং হঠাৎই দেখে একটা বাসের মধ্যে বহু ছেলে পুলে মানে তারা খেলতে যাচ্ছে। সে তার ড্রাইভারকে বলে সেই বাসটাকে অনুসরণ করতে। কিছুটা যাওয়ার পর দেখে একটা প্লেগ্রাউন্ড, সেখানে নানা ধরনের সিলেকশন চলছে এবং সে গিয়েও দাঁড়ায় এবং জিজ্ঞেস করে যে এক একজন তেন্ডুলকারের কথা বলছে, এক একজন ধোনির কথা বলছেন এবং সকলে এখানে নিজেদের মানে যেটাকে বলা হয় না হিরো ওয়ার্শিপিং, সেরকম হিরোর কথা বলছে। তাকে বেঞ্চমার্ক রেখে তারা এগোবে। কিন্তু এখানে কয়েকজন ছিল যারা পেদ্দির নাম বলেছে। তো ও বলছে যে পেদ্দি আসলে কে? তো বলে পেদ্দির কথা জানতে গেলে একজনকে জিজ্ঞেস করে লোকাল লাইটসকে, পেদ্দির কথা জানতে হলে তাহলে আমার সঙ্গে যেতে হবে আপনাকে। এবং তারা যায় এবং সেখানে কোনো বাস যাবে না, ট্রেন যাবে না, কিছু যাবে না, পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হবে। অনেক খুব ডিফিকাল্ট রাস্তা, টেরেন ইজ ভেরি ডিফিকাল্ট। তো তাকে নিয়ে যায় এবং সেখানে গল্পগুলো শুরু হয়। আমি গল্পের ভিতরে বেশি ঢুকছি না, সেটা আপনারা গিয়ে দেখে নেবেন, আমি স্পয়লার দিতে চাই না। আমার মনে হয় যে এই ফিল্মটা ডেফিনেটলি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সাউথে কীভাবে ফিল্ম এত ভালো জায়গার মধ্যে নিয়ে যাচ্ছে। তো গান, নাচ সব কিছুই রয়েছে। আমি প্রথম দিন থেকে ঠিক করেছিলাম পেদ্দি যদি আসে দেখব। আর রামচরণ এর কি অসাধারণ ডান্স মুভমেন্ট, মানে আই লাভিং ইট। মানে এত মুভমেন্ট আর এত এনার্জি ওর, মানে কি বলবো, আমি নাটুটা দেখে তখনই আমার মনে হয়েছিল। তো আমি সেটা দেখিনি, বাট দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম রামচরণের। জাহ্নবী কাপুরের অ্যাক্টিংও কিন্তু বেশ ভালো। শ্রুতি হাসান ছিল, একটা আইটেম সং ছিল। এখানে যে দুজন যে বাঙালি অভিনেতা ছিল, মানে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে রয়েছে, সে হচ্ছে রজতাভ দত্ত। খুব শীঘ্রই হয়তো রজতাভ দত্ত হয়তো আমাদের এই সঙ্গেও হয়তো আসবে, সেটা পরের কথা। আর ছিল রাজেশ শর্মা এবং বিহারের ভোজপুরির ওয়ান অ্যান্ড অনলি কিষেনজিও ছিলেন এই ফিল্মের মধ্যে। তা আরেকটু যাই তো, বোমান ইরানিকে নিয়ে যখন উনি নিয়ে যাচ্ছেন এবং তারপরে কীভাবে পেদ্দি হলো যে জায়গাতে, এখানে দেখাচ্ছে পেদ্দি হওয়া, কিন্তু গল্পর ব্যাপারটা হচ্ছে একটা গ্রাম কী করে একটা জায়গার মধ্যে পৌঁছয়। ইন্ডিয়ার যেই সত্তা আছে সেই সত্তার লোকেরা সেই গ্রামটাকে আইডেন্টিফাই কর। গল্পটা এত সুন্দর লেগেছে না, মানে এদেরকে না কনসিডারই করা হতো না, তারা ইন্ডিয়ান রেকগনাইজই করা হতো না। সেই জায়গাতে থেকে তারা রেকগনাইজ করলো পেদ্দির হাত ধরে এবং তার স্ট্রাগেল কত কিছু। আর একটা ডায়লগ খুব দারুণ, মানে ওটা আমার খুব মানে ভেতরে লেগেছে অ্যাকচুয়ালি যখন আমি ফিল্ম দেখছিলাম। সেটা হচ্ছিল এই লাইফটা তো একটাই, তো যখন একটাই লাইফ, এই লাইফটাকে অ্যাচিভ করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ইজ অ্যামেজিং ওয়ার্ড। ও পেদ্দি প্রথমে ক্রিকেটার হলো, তারপরে সে রেসলার হলো এবং পরে প্যারা অলিম্পিকে
গোল্ড নিয়ে আসলো, আর যখন নিল তখন সে বললো আমার গোল্ড দরকার নেই, আগে আমাদের বেসিক নিডসটা দরকার, যেখানে আমার ট্রেন থাকবে, যেখানে আমার রাস্তা থাকবে, আমাদের ছেলেপুলেরা পড়াশোনা করতে পারবে, তাদের নাকি ভোটিং রাইটসও ছিল না। যদিও এটা কল্পনা হলেও কিন্তু আমাদের জীবনযাত্রার সঙ্গে মনে হয় না, এটা আমার কিন্তু ফিল হয়েছে যখন আমি ব্যাংকে ওই গ্রামে ডিউটি করতাম, দেখতাম তাদেরকে, মানে সেখানেও এবং ব্যাংক কেন, যখন আমি স্কুলে ছিলাম প্রথম আমার যেই চাকরি সেখানে আমি গ্রামে আমার পোস্টিং ছিল, আমি দেখেছিলাম তারা কীভাবে জীবন নির্বাহ করে। সরকার কেন তাদের দিকে দেখে না, তাদেরকে কেন আপলিফমেন্ট করে না, হয়তো সরকার করছে কিন্তু ততটাও হয়তো তারা পাচ্ছে না। কত ট্যালেন্ট এরকম করে না বয়ে যায়। এই ফিল্মটা কিন্তু দারুণ, মানে আমি বলছি না এখন আমার গুজবাম দিচ্ছে কথা বলাটা, তার যে এটা এখন আমার মধ্যে এফেক্ট পড়ছে, মানে সাইকোলজিক্যালি এই ফিল্মটার একটা সাংঘাতিক ধরনের মানে একটা স্ট্রং পয়েন্ট আছে। তো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো এই ফিল্মটা ডেফিনেটলি দেখবেন। যারা ফিল্মের স্টুডেন্ট বা ফিল্ম বানাতে চান, বাডিং ফিল্ম মেকার, তাদের জন্য সিনেমাটোগ্রাফি এটা অনেক জায়গাতে ভিএফএক্স ইউজ করেছে, এটা কোনোভাবেই বোঝা যাবে না। হ্যাঁ, যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড সিন সেগুলো ক্রিয়েটেড করা হয়েছে এটা ভিএফএক্স দিয়ে, নো ডাউট। সাউথ ইন্ডিয়ান সিন বাহুবলী যেটা দেখেন সেখানে সেরকম মতন অত বড় জিনিসকে, অত বড় মেজর স্কেলের ফিল্মকে সে অন্যরকমভাবে দেখেছে। সাউন্ড, মিউজিক এবং ডান্স অ্যামেজিং। আর গল্প তো বললাম, এই ন্যারেটিভসটা খুব ভালো, খুব ভালো। একটা একটা মানে এই আরেকটা জিনিস মনে হলো না সাউথ ইন্ডিয়ান এই ফিল্মটা দেখে, যে একটা ফিল্ম যার মধ্যে বাণিজ্যিক থাকা সত্ত্বেও এটা আপনাকে না কাঁদাতে পারে, হাসাতে পারে এবং নাচাতেও পারে, এই ধরনের একটা এলিমেন্টস এই ফিল্মে রয়েছে। আমার মনে হয় যে এই ফিল্মটা খুব করে বক্স অফিস হিট করুক, সকলে দেখুক, দারুণ। আর রজতাভ দত্তর অভিনয় কম ছিল, ভালো লেগেছে, বাট কেন জানি না মনে এটা না পুরো ফিকে পড়ে গেল এখান থেকে। রাজেশ শর্মার যেরকম অভিনয়, আমি কোনো কাউকে বড় ছোট বলছি না, বাট দারুণ। হয়তো রজতাভ দত্তের হয়তো উনি হয়তো তার এক্সপিরিয়েন্স কোনো সময় যদি এখানে আসে, আমি তো পার্সোনালি তাকে জিজ্ঞেস করবো এই ফিল্মের অভিজ্ঞতাটা তার কীরকম ছিল তাদের সঙ্গে কাজ করা। ইটস এ ম্যাসিভ, মানে সত্যি খুব ভালো লেগেছে এই ফিল্মটা দেখে। গান তো ভালোই, সব কিছুই ভালো যেন, কারণ মেসেজটা খুব খুব মানে প্রনাউন্সড, খুব খুব এফেক্টিভ, যেটা মনের মধ্যে দাগ কাটে। বেসিক নিডসটা খুব ইম্পর্ট্যান্ট, আগে খাওয়া দাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, আগে প্রত্যেকটা বাড়িতে জল খুব ইম্পর্ট্যান্ট, ড্রেনেজ সিস্টেম খুব ইম্পর্ট্যান্ট, প্রায়ার টু চাঁদে যাওয়া, মঙ্গলে যাওয়া বা দেশের অন্য জায়গায় যাওয়া। বেসিক যারা রয়েছে, যারা সামান্য যে জিনিসটা সেটাতে অ্যাচিভ করতে পারলে দেশ কিন্তু অনেকটা দূরে এগোতে পারে। এই মেসেজটা এর মধ্যে ছিল। 80 দশকের জনপ্রিয় একটি চরিত্র হিম্যান, আর তাকে নিয়েই আজকে আমরা কথা বলব। হিম্যান আসলো বড় পর্দায়, এই বড় পর্দায় হিম্যান কিন্তু আগেও এসেছিল, আমি দেখেছিলাম এবং সেটি ছিল একটি ড্রিম সিকোয়েন্সের মতন। তবে এই ফিল্মে কীভাবে প্রিন্স অ্যাডাম তৈরি হয়ে গেল হিম্যানে এবং শুভ অশুভ সব শক্তিকে আর অশুভ শক্তিকে জয় করে শুভ শক্তির সূচনা হিম্যান যে করলো, ইটারনিয়ারকে আবার ফিরিয়ে দিল অন্য রূপে, সেটি এই ফিল্মে দেখানো হয়েছে। প্রিন্স অ্যাডামের হিম্যান হয়ে ওঠার গল্প এবং তার সঙ্গে অশুভ শক্তিকে জয় করে ইটারনিয়ার শান্তিকে আবার ফিরিয়ে দেওয়ার যেই ব্রত করেছিল ছোট্ট সেই প্রিন্স অ্যাডাম, তাই আমরা এই ফিল্মে দেখি। ফিল্ম দেখার পরে আমার মনে হয়েছে ফিল্মটা যেন আবারও হয়তো কোনো সিকুয়েলে পরিণত করবে, বা এটা একটা ফ্র্যাঞ্চাইজি হিম্যানের। 80 দশকে যারা হিম্যানের অ্যানিমেশন দেখেছেন তাদের সত্যি ভালো লাগবে এই ফিল্মটি। কারণ আমি যখন পৌঁছেছিলাম গ্লোবে এই ফিল্মটি দেখতে, তখন কচিকাচারা তো ছিলই, তার সঙ্গে আমার বয়সী এবং আমার থেকেও অনেক বেশি বয়সী মানুষজনকে আমি দেখেছিলাম। হল পুরোটা না ভরলেও আমার এই ফিল্মটি দেখে বেশ ভালো লেগেছে। তার সব থেকে বড়ো কারণ হচ্ছে এর ভিজুয়াল এফেক্টস। ইটারনিয়াকে এরা এমনভাবে যে সাজিয়েছে সেটা অনবদ্য। তাছাড়া আরেকটা বড় জিনিসকে আমাকে বেশি মুগ্ধ করেছে, তা হচ্ছে অ্যাকশন সিকোয়েন্স। গল্পর বুননটাও খুব সুন্দর ছিল। কীরকম বলুন তো, অনেকটা নন লিনিয়ার ন্যারেটিভসের মতন। এখানে প্রিন্স অ্যাডাম তার বান্ধবীকে
তার আসল বাড়ির কথা বলছি। যদিও ফিল্মের কোনো কোনো জায়গাতে একটু লুজ লাগে, তার কারণ ডিরেক্টর বা পরিচালক দেখায়নি যে হিম্যানের এখনকার যার বাবা মা নিশ্চয়ই কেউ থাকবে, কারণ হিম্যান অ্যাকচুয়ালি চলে আসে পৃথিবীতে এবং পৃথিবী থেকে সে আবার তার নিজের জায়গা অর্থাৎ ইটালিয়াতে ফিরে যায় একটু বড় হওয়ার পরে। 15 বছর 12 থেকে 15 বছর উনি ছিলেন পৃথিবীতে, এবং তার সেখানে কিছু বন্ধুবান্ধব হয়, কিন্তু তার ছোটোবেলাকার যাদের বন্ধুবান্ধব তাদেরকে সে সবসময় মনে রাখে, এবং এমন এমন চরিত্র সে ছোটোবেলাতে আঁকে টিচাররাও ভাবে এ নির্ঘাত কোনো ভুলভাল কথা বলছে। এই যে একটা নন লিনিয়ার ন্যারেটিভের থ্রু দিয়ে ফিল্মটাকে দেখানো হয়েছে, এবং প্রিন্স অ্যাডাম কী করে হিম্যান হলো তার একটি যাত্রা, সেটি এই ফিল্ম দেখে আপনার ক্লিয়ার হবে। যারা এখনও পর্যন্ত যারা জেন জি বা তারপরে যারা এসছেন তারা হয়তো হিম্যানের ব্যাপারটা ঠিক মতন করে দেখেনি। যদি না দেখে তাহলে এই ফিল্মটা তাদের জন্য কিন্তু বেশ ভালো হবে। আশা করি আপনারা যাবেন, গিয়ে দেখবেন। আর আমার মনে হয় এই ফিল্মটি আরও অনেকবার আসবে, ডিফারেন্ট এপিসোডস বা ওয়েব সিরিজ রূপেও আসতে পারে। আমি জানি না ডিরেক্টর বা পরিচালক কীভাবে এটিকে পরবর্তী ক্ষেত্রে ইন্টারপ্রেট করবেন। এনিওয়েজ, এরপরে যে ফিল্মটির কথা বলবো সেটা কিন্তু দুর্বল মানুষ বা দুর্বল সাইকির কেউ যদি হন তাহলে দেখবেন না, না দেখলেই ভালো হয়, কারণ এটি একটি মনস্তত্ত্ব হরর সিরিজ বললে খুব একটা ভুল হবে না। আমি কথা বলছি অবসেশন নিয়ে। অবসেশন এটি আমাদের আজকে বোনাস রিভিউতে আমি রাখলাম এটিকে। ফিল্মটি নিয়ে কথা বলবো তার আগে একটা ছোট্ট বিরতি। ভালোবাসা কখনো অভিশাপ হয়, ভালোবাসা কখনো আশীর্বাদ হয়, আবার কখনো কখনো অভিশাপ। তার কারণ এই ধারণাকে কেন্দ্র করে আজকের এই ফিল্ম অবসেশনের রিভিউ নিয়ে আসলাম সিটি টক্সে। একজন নিঃসঙ্গ যুবকের ভালোবাসার আকাঙ্ক্ষা কতটা মারাত্মক হয়ে উঠতে পারে এবং সেটি কীভাবে তার জীবনকে নিয়েও নিতে পারে তার উল্লেখ রয়েছে এই ফিল্মে। পরিচালক শুধুমাত্র জাম্প স্কোয়ারের উপর নির্ভর করে কারণই, বরং ধীরে ধীরে একটি বেশ অস্বস্তিকর পরিবেশ তুলে ফেললেন নায়িকা না খলনায়িকা বলবো তার রূপ দিয়ে। তার নায়ককে পাওয়ার আসক্তিটা এতটাই ভয়াবহ হলো যেন তাকে দম বন্ধ হয়ে আসে, এবং শেষ পর্যন্ত তাই হলো। ছবির অভিনয় যথেষ্ট শক্তিশালী, বিশেষ করে যিনি প্রধান চরিত্রে রয়েছেন তার যে মানসিক ভারসাম্য আস্তে আস্তে করে টালমাটাল হচ্ছিল সেটি এই ফিল্ম দেখলে বুঝতে পারবেন। ছবির তবে হালকা মেজাজের মানুষ, আমি আগেই বলেছিলাম, তারা যেন এই ফিল্মটি না দেখলেই ভালো হয়। মনস্তাত্ত্বিক হরর ঘরানার এই ছবি বা এই চলচ্চিত্রের রেটিং যদি আমি দিয়ে থাকি তাহলে এটি 5-এ 4 দিলেই ভালো হয়। কিছু কিছু ডিরেকশনের ক্ষেত্রে একটু আমার অসঙ্গতি লেগেছিল। ছোট ছোট কাট নিয়ে এবং কয়েকটা জায়গাতে এতটা ফাস্ট করে তাতে মনে হয়েছিল বেশ অন্যরকম একটা ভিজুয়াল এফেক্টস দিয়েছে। পারলে গিয়ে দেখে আসবেন। এবং আমাদের শেষ যে রিভিউটা আজকে করব সেটা হচ্ছে একটি গল্প যেখানে দুটি সম্পর্ককে বেশ সুন্দরভাবে দেখিয়েছে, এবং এই সম্পর্কটি হচ্ছে দুটি মানুষের, এবং একজন হচ্ছে বাবা আর ছেলে। আর এই আজকের তালিকাতে এই ফিল্মটি কিন্তু বেশ হৃদয়স্পর্শী বলে আমার মনে হয়। আপনারা শুনলেই বুঝতে পারবেন এই ফিল্মটি কতটাই নিজের হৃদয়কে ছুঁতে পারে। একজন বাবা এবং ছেলে যখন দুজনে আলাদা আলাদা থাকে একটি বিশেষ কারণে, এবং সেই কারণে তাদের মধ্যে একটা যে দূরত্ব তৈরি হয় সেটি কীভাবে আবার
ঠিক জায়গাতে পৌঁছে গেল, তারই গল্প এই ফেরা ফিল্মে। পরিচালক আবেগের কখনো ঘাটতি করেনি, বরঞ্চ বাস্তব জীবনের সঙ্গে মিল রেখেই ছোট ছোট অনুভূতি বা ছোট ছোট অনুভূতিকে একটি দৃশ্যের মধ্যে ফেলে সেটিকে ফুটিয়ে তুলেছে। ফেরা এমন একটি ছবি যা শেষ হওয়ার পরেও দর্শকের মধ্যে কিন্তু একটা এফেক্ট ফেলবে। সম্পর্ক, পরিবার এবং মানবিক অনুভূতি এক অসাধারণ উপস্থাপনা এই ফেরা। এখানে সঞ্জয় মিশ্র এবং ঋত্বিক চক্রবর্তীর অভিনয় অনবদ্য। সোহিনী সরকার ছিলেন, সোহিনী সরকার তো ভালোই লাগে, কিন্তু তার থেকেও আমার মনে হয় সঞ্জয় মিশ্রা আর ঋত্বিক চক্রবর্তীর যে মেলবন্ধনটা, বাবা ছেলে যে অভিনয়ের যেই সুন্দর অভিনয়, সেটিকে না বললেই নয়। তো এই সপ্তাহে আপনারা কোন ফিল্মটি দেখবেন সেটা জানাবেন। ছোট্ট একটি রিভিউ করলাম, যেখানে 3টে ফিল্ম আর একটি বোনাস ফিল্মের রিভিউ দিলাম। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার কাছে পেতে বেশি ভালো লেগেছে, সেটা আমার ওপিনিয়ন। আপনাদের কোনটা ভালো লাগে সেটা জানাতে বলতে। আর এই রিভিউটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বঙ্গবয়েজের সিটি টক্সে আজকে একটুখানি। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন সবাই।